স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি তাহির হোসেন। কি চলছে রাজনীতিতে? বিএনপির সঙ্গে জামাতের থাকা না থাকা নিয়ে কার বক্তব্য কি? স্থানীয় নির্বাচন, আইন, বিচার সহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজকের আলোচনা রাজনীতির খোঁজে। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক শামীম রেজা। স্বাগত আপনাদের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। একটু যদি মানে এক ধরনের বলা যায় যে রাজনীতি কি নিয়ে হচ্ছে, রাজনীতির মানে সুনির্দিষ্টভাবে আমরা বুঝতে পারছি না। নির্বাচন নিয়ে আপনাদের প্রশ্ন আছে, কিন্তু সেইটি কোথায় কোন ফোরামে উপস্থাপন করা হচ্ছে, সামনের নির্বাচনগুলিতে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, উপজেলা নির্বাচনগুলিতে আপনারা যাচ্ছেন না, ফলে সব মিলিয়ে আসলে এখন রাজনীতির গতিটা কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে একটা সময় উপযোগী আলোচনা নিয়ে আসার জন্য। এবং এটাই কিন্তু সাধারণ মানুষেরও আলোচনা যে আমরা দেশটা কোন দিকে যাচ্ছে এবং দেশের নিয়ন্ত্রকই তো রাজনীতি। সেই হিসাবে রাজনীতিটা নিয়ে সাধারণ মানুষ এখনো মাথা ঘামায়। আমি কয়েকটা বিষয় তুলে ধরতে চাই। এর মধ্যে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে যদি শুরু করি, তিনি বলছেন যে সে রাজনীতিবিদদের কাছে এখন আর রাজনীতিটা নাই। এটা তার স্পষ্ট বক্তব্য। তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক এবং টিচার আছেন, তাদের ইউনিভার্সিটিতে এটা বলছে যে উনি তার আঞ্চলিক ভাষায় বলছে যে যেহেতু উনি রাষ্ট্রপতি, তার ভাষায় আমাকে বলতে হবে যে যে পুলিশ আমার পাশার মধ্যে বাড়ি দিচ্ছে, সেই পুলিশ এসে এখন আমার সাথে রাজনীতি করতে চায়। যে সেনাবাহিনীর প্রধান, সে 65 বছর পার হয়ে গেলেই, নাকি 57 বছর 58, যেই বয়সটা পার হয়ে গেলেই এসে আমার লগে রাজনীতি করতে চায়। তা আমি যে সারা বছর রাজনীতি করলাম, এখন যদি আমি গিয়া বলি ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে এই বৃত্তিকা বিভাগের মধ্যে আমাকে প্রফেসরি করতে না, এটা তো দেবেন না। কিন্তু আপনি বাচ্চা জেলার সব আপনি চাকরিটা শেষ হলে গিয়া করবেন আমি রাজনীতি করতে চাই। তা রাজনীতিটা এমন হয়ে গেছে যে এখন রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই এবং আমলাদের কাছে চলে গেছে রাজনীতির নিয়ন্ত্রণ। এবং এবার যে নির্বাচনটা হইল, এখন তো এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আনোয়ার সাহেবকে তো আমরা ইতিহাসের যিনি টিচার, তাকে তো আমরা সরকারি ঘরানার লোক হিসেবে জানতাম, সরকারের খুবই প্রোটেকশন দিত। তিনিও তার স্টেটমেন্টে, তার একটা সাক্ষাৎকারে বলছেন একটা পত্রিকায় যে রাজনীতি নিয়ে, নির্বাচনটা নিয়ে অনেক প্রশ্ন অনেকে তুলছেন এবং এই নির্বাচনটা দেখা যায় যে প্রশাসন এবং পুলিশের এই নিয়ন্ত্রণে এটা হয়েছে। বলে যে এটা অংশগ্রহণ নির্বাচন, কিন্তু অংশগ্রহণমূলক কি, অনেক দল অংশগ্রহণ করছে কিন্তু ভোটাররা কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই, এটাই ফ্যাক্ট। এবং এটা সুলতানা কামাল, এরা বিএনপির সমর্থক না, বিএনপির কট্টর সমালোচক, তারাও কিন্তু এখন এই কথা বলতেছে। বিদেশের একটা ফ্রিডম অর্গানাইজেশন আছে যুক্তরাষ্ট্র ভিত্তিক, তারাও তাদের একটা গবেষণা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে বাংলাদেশে এখন আর গণতন্ত্র নাই, গণতন্ত্রের সূচক দিন দিন এটা কমতেছে। এখন যার কাজ তারই এটা সাজে। যারা ধরেন এই যে আছেন, আফজল ভাই আছে, তারা মাঠের থেকে উঠে আসছেন, তারা রাজনীতি করবেন এবং গণতন্ত্র এটাই যে আমার ভুলের সমালোচনা তিনি করবেন, তার ভুলের সমালোচনা আমি করব, এটি স্বাভাবিক। এবং এই রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকে, তবে রাজনীতিটা সঠিকভাবে চললে বলে আমার ধারণা, এবং 1-11-এর মতো অবস্থা সৃষ্টি হবে না। তবে আরেকটা কথা ঠিক যে রাজনীতিবিদদের মধ্যেও যারা মাঠের রাজনীতিবিদ, তাদের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। সমন্বয় থাকা দরকার এর জন্য দেশে যখন ক্র্যাকডাউন হয় তখন কিন্তু আমলারা থাকে সেফ সাইডে, পুলিশ থাকে সেফ সাইডে। একটা পুলিশের একটা আমলার কারোর বিরুদ্ধে কিন্তু কোনো নাই, জেল খাটতো না, জেল খাটতে হইব কিন্তু আমার আর আফজল ভাইয়েরই, যে অবস্থায় হোক। অতএব মাঠের রাজনীতিতে যারা থাকে তাদের মধ্যে একটা সমন্বয় যদি থাকে যে না, আমরা তো উভয়ই দেশকে ভালোবাসি, তাদের মধ্যে বলতেন, বোঝাচ্ছেন যে সবগুলি দলের যে রাজনীতিবিদ সব দলের মাঠের কারণ মাঠের লোকগুলির তো কোনো মূল্য নাই। এবং আপনি দেখেন যে বলে যে ত্যাগীদের মূল্যায়ন করা হয়। রাজনীতিতে এতই পলিউটেড হয়ে গেছে যে আপনি ব্রিটিশ আমলের থেকে যদি শুরু করেন তো দেখবেন যে ওই সময়ে যে পার্লামেন্ট, ওই পার্লামেন্টও এই রাজনীতিবিদদের একটা প্রভাব ছিল।
তারপরে পাকিস্তানে আসেন, এই তারপরে বাংলাদেশে আসেন। আস্তে আস্তে কিন্তু রাজনীতিবিদের প্রভাবটা হয়ে বিলো স্তরে, নিম্ন স্তরে যায় আমলা এবং ব্যবসায়ীদের প্রভাবটা কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে নমিনেশন দেওয়ার ব্যাপারে যখন রাজনীতি দলের, শুধু আমার দলের কথা বলি না, সকল দলেই দেখবেন যে তারা চিন্তা করে এই লোকটা টাকা আছে কিনা, টাকাটা কোন পথে সে ইনকাম করলো। ব্যাংকে যে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে, ব্যাংকগুলি তো লুট, ওই যা আলম না কি একটা নাম, সে তো কোটি কোটি টাকা ব্যাংকে ঋণ দেওয়ানের লোক না। একটা লোকের চেহারা দেখলে বোঝা যায় যে এই লোকটা কত টাকা ঋণ নিতে পারে, সে তার ক্যাপাসিটি কি আছে, তার বাড়িঘর দেখতে হবে, তার শস্য সম্পত্তি দেখতে হবে। ওগুলি কিছু না দেখে যে এই লোকটাকে ঋণ দিল এবং এর বিনিময়ে তাকে যে 3 বছর জেল খাটতে হইল, এর অর্থ কি? এটা পিছনে কোনো না কোনো ব্যক্তি আছে যে লোকটা ওই ব্যাংকের এমডির সাথে, ওই ব্যাংকের চেয়ারম্যানের সাথে, ওই ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরের সাথে ইনফ্লুয়েন্স করতে পারে, তাদের সাথে প্রভাব বিস্তার করে এই জনগণের টাকাটা সে ব্যাংক থেকে খসায় নিয়ে আসলো। এটা যদি রাজপথের রাজনীতিবিদদের দ্বারা এটা কিন্তু সম্ভব না, তাদের কলজায় এটা কুলাবে না যে জনগণের এই ভান্ডার এইভাবে লুট করা। কিন্তু দেখেন যারা ব্যবসায়ী লেভেল, তারা এখন একটা মজা পেয়ে গেছে যে আমি যেভাবে লুট করে টাকাটা দেই না কেন, জনগণের টাকাটা আত্মসাৎ করি বা যেভাবেই করি, এটা কিন্তু কোনো দল এটা বিবেচনায় নেয় না, বা এখন জনগণের একটা অংশ এটা বিবেচনায় নেয়। আপনি সারা বছর নীতি আদর্শের কথা বললেন, নীতি আদর্শ পক্ষে কাজ করলেন, কিন্তু আপনি যখন মাঠে যাবেন এক শ্রেণীর লোক বলবে, আপনার দলের লোকে বলবে তোমার তো টাকা নেই, এবং টাকাটা হয়ে গেছে রাজনীতির মূল রাজনীতির যে সংকটের কথা আমরা বলছি, সেখানে আপনি মনে করেন যে রাজনীতিবিদরা রাজনীতির মূলধারায় না থাকার কারণেই সংকটটা আরো গভীর হচ্ছে। আফজাল ভাই, একটু আসতে চাই যে আমরা আসলে এই আলোচনাটা হয়তো প্রাসঙ্গিকই, কিন্তু তারপরেও যেইটি একটু জানতে চাই যে রাজনীতির ক্ষেত্রে, যেমন বিএনপির ক্ষেত্রে আমরা দেখছি যে বিএনপি রাজপথে নেই, বিএনপি সংসদে নেই, বিএনপি নির্বাচনে নেই, অনেকগুলি জায়গায় যেগুলি রাজনীতির মূল ক্ষেত্রগুলি সেই জায়গাটায় নেই। আবার আমরা অন্য দিক থেকে দেখি যে আওয়ামী লীগ একটা ভালো গ্রহণযোগ্য বিরোধী কণ্ঠস্বর যাতে থাকে, সেই জন্য যেন তারাই স্পন্সর করতেছে, যে বিরোধী দলকে তারা স্পন্সর করতেছে, কে হবে বিরোধী দল, কিভাবে এটা হবে, এই সব কিছু মিলে এগুলিতে আসলে যতই আমরা এটা স্বাভাবিকভাবে নেই না কেন, কিন্তু এটার ভিতরে একটা মানে গভীর রাজনৈতিক সংকটেরই চিহ্ন আমরা দেখি। ঋতুবৈচিত্র্যের এই বাংলাদেশ, এবং আজকে তো শীতের শেষ রাত, আগামীকাল ফাগুন, সবাইকে ফাগুনের শুভেচ্ছা। এবং আপনার শিরোনামটি ছিল যে রাজনীতির খোঁজে। আমার একটা নাটকের একটা কথা মনে পড়ছিল, যে বেটল বেস্টের একটা নাটক গ্যালিলিও। তো গ্যালিলিওর সেটা তো ধর্মবিশ্বাসের সাথে যে যুক্তি তর্কের যে একটা ফারাক, সেটা তো মূল জায়গা ছিল। এবং যে জায়গাটি আমাকে একটু টাচ করেছে সেটা হলো যে তিনি যখন গ্যালিলিও গ্রহ নক্ষত্র রাজি দেখতেছিলেন, কোথাও কিন্তু উনি বলছিলেন যে ঈশ্বর কোথায়। তো শেষ পর্যন্ত উনি কিন্তু একটা কনক্লুশনে আসলেন যে ঈশ্বরকে কোথাও দেখছি না, তাহলে ঈশ্বর যদি কোথাও থাকে সেটা হলো মানুষের হৃদয়ে, তাই না? কিন্তু আপনি যেটা বললেন যে রাজনীতির খোঁজে, এই যে রাজনীতি, এটা তো প্রবাহমান প্রক্রিয়া, রাজনীতি আছে, রাজনীতি ছিল, রাজনীতি থাকবে। কিন্তু যারা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যাদের বিকাশ হয় নাই, যাদের জন্ম হয় নাই, যারা রাজনীতিকে ওইভাবে দেখে না, যারা রাজনীতি মানেই লুটপাট, রাজনীতি মানেই ক্ষমতা, রাজনীতি মানেই অর্থ বিত্তীয় সম্পদের মালিক হওয়া, ওই ধরনের লালন করে, সেই সকল, আমি বিএনপির কথা বলছি না, সেই সকল মানুষদের কাছে কিন্তু হয়তো একটু বর্তমানের যে পরিস্থিতি, এটা একটু ভিন্ন মাত্রায় তারা দেখতে পারে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, এবং নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, এবং দেশের মানুষ এই সরকারের প্রতি আস্থাশীল, এবং সারা পৃথিবীর সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে অভিনন্দন আছে, তার কাছে বাণী আসছে, সকলের সহযোগিতা তাকে দেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করছে। এবং এই যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ওই যে আমি যে নাটকটার কথা বলতে শুরু করছিলাম, সেখানে কিন্তু আরেকটি কথা ছিল যে
অভাগা সে দেশ যেখানে বীর পুত্রর প্রয়োজন, অথবা এরকম আর কি বিষয়, বীর পুত্র। তো যাই হোক, আমাদের দেশে কিন্তু এখন বীর কন্যা আছে শেখ হাসিনা, সুতরাং মানুষ তার প্রতি আস্থাশীল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের চিন্তা ভাবনা অন্য কোনো সরকার প্রধান অথবা রাষ্ট্র মানে অন্য কাউর ভাবনায়ও নাই। এবং আপনি যেটা বলছিলেন যে আমরা স্পন্সর করে বিরোধী দল করছি, তাও কিন্তু না। আসলে কোনো রাজনৈতিক দল তো কেউ স্পন্সর করে তৈরি করতে পারে না, রাজনৈতিক দল তৈরি হয়। যেমন আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জীবন দিয়ে, রক্ত দিয়ে আজকে এই যে ভাষা আন্দোলনের এই যে মাস, এই যে 52 ভাষা আন্দোলন শুরু করে সেই পরবর্তীতে শিক্ষা আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারপরে 69 গণঅভ্যুত্থান, এবং পরবর্তীতে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে অযুত রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই যে ধারাবাহিক একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি রাষ্ট্র পেয়েছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে এইরকম অবস্থায় কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্ম হয় না। আমাদের দেশটা তো দীর্ঘ সময় একটা সামরিক শাসনের বাতাবরণে ছিল, এবং এখানে গণতন্ত্রের সংজ্ঞা যে যার মতো দিয়েছে। গণতন্ত্র একসময় সামরিক গণতন্ত্র, তারা একসময় একটা গণতন্ত্র তৈরি করেছে যে সেই গণতন্ত্রের ধাঁচটা ছিল একরকম, যেমন সেই গণতন্ত্রকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে হুন্ডা গুন্ডার মহড়া দিয়ে ভোট ব্যবসা অথবা হানা ভোটের সেই রেফারেন্ডাম দিয়ে মানুষের ভোট সম্পর্কে মানুষের একটা ভিন্ন মেসেজ দেওয়া হয়েছে যে বাংলাদেশে এইরকম একটি ভোট। এবং তারপরে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে সেই সময় তো আমরা তো দীর্ঘ পথ হেঁটেছি, আমাদের নেতৃত্বে আমরা কাজ করেছি, এবং তারপরে একটা সময় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা চর্চা শুরু হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও কিন্তু অনেক বাধা বিপত্তি এসেছে। এবং সেই গণতান্ত্রিক চর্চার জায়গায় দাঁড়িয়ে যখন বিএনপি তারা মনে করে যে তারা গণতন্ত্র চর্চা করছে, কিন্তু তাদের সময় যে 2001 সালে নির্বাচনটি হয়েছে, বেশি আগে গেলাম না, এই 2001 সালে নির্বাচনটি এটা কোন গণতন্ত্রের সঙ্গে আপনি ফেলবেন? সুতরাং আপনি কিন্তু নির্বাচনটা, আপনি একটা আইডিয়াল টাইপের নির্বাচন কল্পনা করতেছেন, কিন্তু আপনি করলেন একটা ওয়ার্স্ট টাইপের নির্বাচন। সুতরাং আপনি যখন নির্বাচনের কথা নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনার কথাটা ধোপে টিকবে না। সুতরাং এই কারণে আমরা বলতে চাই যে আজকে দায়িত্বটি সবাইকে নিতে হবে। আমরা এই দীর্ঘদিন পরে হলো আমরা হয়তো গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এবং একটা গণতন্ত্রের পথে যে বাধা অন্তরায়, সেই সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ, এই অপশক্তিকে বাংলাদেশের এই যে সমাজ জীবন থেকে অপসারিত করা, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জের জায়গায় কিন্তু আমার নেত্রী কাজ করে গেছেন জীবন, তারপরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এবং 21 বার তাকে হত্যা ষড়যন্ত্র হয়েছে, এবং 21শে আগস্টের মতো একটা দিব্য চোখে মানে ডে লাইটে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটিল এই যে আমাদের পার্টি অফিসের সামনে, এবং সেখানে আমার নেত্রীকে হত্যার চেষ্টা করা হলো। এবং এই যে সামরিক ঘটনা প্রবাহ, সেখানে কি মনে হয় না যে এই বাংলাদেশের এই সকল শত্রু, এই সকল গণতন্ত্রের পথে যারা অন্তরায়, তাদেরকে বাধা দিয়ে একটা যে গণতন্ত্রের যে আইডিয়াল টাইপ অথবা গণতন্ত্রের যে একটা সার্বজনীন রূপ, সেই ধারায় এগিয়ে যেতে হলে আমাদেরকে মানে একটু সচেতন হতে হবে। এবং সেই সচেতন হওয়ার জন্য বিএনপি কি তার দায়িত্ব জায়গা থেকে পালন করছে? দায়িত্বটি তারা পালন করে না, কারণ তারা তাদের মানে বগলের নিচে তারা কিন্তু নিয়েছে কাদের, যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, যুদ্ধাপরাধীদের তারা লালন করেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো মনে করি যে বিএনপিকে গণতন্ত্রের মিত্র হয়তো ব্যক্তিগতভাবে আমি তৈমুর ভাইকে আমি মনে করি যে তিনি সজ্জন ব্যক্তি, রাজনীতি সুন্দর চিন্তা করেন ভালো, কিন্তু তার দল, তার মানে তিনি যে আদর্শ লালন করেন, তিনি যে দলটির নেতৃত্বে আছেন, সেই দলের সর্বোচ্চ জায়গা থেকে ওই চর্চাটা হচ্ছে না। সুতরাং আমরা মনে করে যে সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা গণতন্ত্রের চর্চা করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা মনে করে বাংলাদেশটাকে এগিয়ে যাওয়া উচিত, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ধারা অব্যাহত থাকুক, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমরা রেখে দিতে চাই। সুতরাং তাদের ভাই আমরা আবার যখন আপনার কাছে ফিরে আসবো তখন এই প্রসঙ্গটি একটু আসবো। শামীম রেজা, আপনার কাছ থেকে আবার আমার প্রথম প্রসঙ্গটিতেই ফিরে আসতে চাই। এটি আসলে আমরা এখনো নানান রকম আলোচনায় দেখি যে আমরা রাজনীতির ইস্যুগুলি কি, কিছু কিছু ইস্যু আছে আলোচনায়, কিন্তু সেইটা চর্চার মধ্যে দিয়ে, অর্থাৎ বিএনপি যেই দাবি করছে নির্বাচন নিয়ে তাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে মানুষের কাছে তারা যাচ্ছে কিনা, গেলে কোন মাধ্যমে তারা যাচ্ছেন, আমাদের কাছে কোনো স্পষ্ট বার্তা নেই। আবার রাজনীতির যেই জায়গাগুলি আছে, সংসদে তারা যাবেন না স্পষ্ট করে বলে দিয়েছেন, নির্বাচনে তারা যাবেন না সেটাও স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু আমরা জানি যে রাজনীতিতে বড় দুটো
দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য আছে এবং সেই পার্থক্য আরও অনেক বিষয়ই হয়তো থাকবে, কিন্তু সেটা কোন জায়গায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা হবে, সেটা ভোটের মাধ্যমে নাকি মানুষের কাছে যাওয়া, এই বিষয়গুলো একটু অস্পষ্ট থাকছে। এবং যার কারণে এখন মনে হচ্ছে যে রাজনীতিতে ইস্যুগুলি কি, বা কিছু ইস্যু থাকলেও সেটা কোথায় চর্চা হবে এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। মানুষের কিন্তু এটা আবার জানাও খুব প্রয়োজন, আগ্রহ অনেক বেশি আছে। একটা বিরতির পর আপনার কাছ থেকে শামীম রেজা, যেটি জানতে চাচ্ছিলাম যে রাজনীতি নিয়ে যেই অনেকগুলি প্রশ্ন আছে মানুষের মধ্যে, কোন বিষয় নিয়ে আসলে রাজনীতির ইস্যু কি, কোথায় ইস্যুটা আলোচনা হবে, সবকিছু মিলে একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। না, বিরতির আগে কিন্তু অনেকটা উত্তর আপনিই দিয়ে দিয়েছেন, এবং আপনার প্রশ্নের মধ্যেও এক ধরনের উত্তর আছে। একটা হলো যে রাজনীতিকে যদি ঠিক করতে হয় তাহলে রাজনীতিবিদকেই ঠিক করতে হবে, রাজনীতির লোকদেরই ঠিক করতে হবে। আপনার মনে আছে যে আমরা সবশেষ যে তথাকথিত কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছিলাম, সেখানে একটা শব্দ খুব ছিল না, যে রাজনীতিতে রেল লাইনে তোলা হবে। রাজনীতিকে আরেকজন এসে রেল লাইনে তুলতে পারে? আমি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি, আপনি যদি বলেন বিশ্ববিদ্যালয়ে আমার অনেক অভিভাবক আছে, চলুন কালকে আফজাল ভাইকে ওখানে বসিয়ে দিই, আফজাল ভাই তো ওটা ঠিক করতে পারবেন, আবার আমি আফজাল ভাইয়ের অফিসে গিয়ে ওটা ঠিক করতে পারবো না। এটাই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া। রাজনীতি নিজেই একটা কাঠামো, এবং দীর্ঘদিনে সেই কাঠামোটি তৈরি হচ্ছে। এখন তিনি যদি প্রচুর পরিমাণে ব্যবসায়ীকে আনতে চান অন্যদেরকে পাশে রেখে, এটা আরেকজন কিছু করতে পারবে না। তিনি যদি তারকাদের আনতে চান, তিনি যদি ক্রীড়াবিদদের আনতে চান, তার মানে তো অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সে ক্ষেত্রগুলো কিন্তু প্রভাবিত হয় খুব সাংঘাতিক রকমভাবে। যে ক্ষেত্রে আপনি যেভাবে তৈরি করেছেন তাকেই সেটা দায়িত্ব নিতে হবে। এখন আপনি যে কথাটা বললেন আমি খুবই একমত। আওয়ামী লীগ 2 মেয়াদে ক্ষমতায় আছে, এখন 2 মেয়াদে পরপর বা 3 মেয়াদে যদি একটা দল ক্ষমতায় থাকে, স্বাভাবিক তার এজেন্ডাগুলো কিন্তু কম পলিটিক্যাল হয়ে ওঠে প্রাথমিকভাবে, এবং সে তো তার অনেক ধরনের বড় এজেন্ডা সে দিচ্ছে, আমার সামনে এই ভিশন আছে, আমার সামনে এই গোল আছে, আমি এই কাজগুলো করতে চাই। আপনার এটা যদি না থাকে আপনি বলেন, টেলিভিশনে বলেন আমি এই ঘাটতিটা পূরণ করছি, আপনার বুড়িগঙ্গের উচ্ছেদ করতে হবে আমি উচ্ছেদ করে দিচ্ছি, আপনার স্কুল বিল্ডিং লাগবে আমি স্কুল বিল্ডিং করে দিচ্ছি। আমরা এই ধরনের প্রবণতা দেখেছি অনেক দেশে, যেমন চীন যখন বিভিন্ন অঞ্চলে প্রশাসনগুলো বিকেন্দ্রীকরণ করছে, তখন চীনের এককেন্দ্রিক পার্টি কমিউনিস্ট পার্টি, তো তার বিরুদ্ধে কেউ যাচ্ছে না, তাহলে মিডিয়াগুলো কি বলবে বা জায়গাগুলো কিভাবে চলবে? তো তারা তখন দেখা গেছে 90 দশকে এরকম হচ্ছে, তারা ওই বিভিন্ন রকম আপনি যদি বলতে পারেন অনিয়মগুলো নিয়ে তারা রিপোর্ট করা শুরু করলো, এখানে রিলিফ দেওয়া হয়নি, এখানে বাঁধ তৈরি করা হয়নি, এখানে রাস্তা তৈরি করা হয়নি, খুব স্বাভাবিক, এবং সরকার সেগুলো দেখবার চেষ্টা করছে। এখন যদি অন্য অর্থে পলিটিক্যাল ঘাটতি থেকে থাকে তাহলে সেটাতে বিএনপিকে তুলতে হবে বা অন্য যে বিরোধী দল আছে তাকে তুলতে হবে। এখন যে অবস্থায় আওয়ামী লীগ বা বর্তমান সরকার আছে সেটা হয়তো চিরকাল থাকবে না, এটা খুব স্বাভাবিক। এখন এটা কোন দিকে যাবে সেটাও কিন্তু আমাদের হাতের সামনে এরকম বড় কোনো মডেল এর আগে আমরা দেখিনি। এটা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আসছেন, সেই নির্বাচন নিয়ে অনেকগুলো কথা আছে, এক একজন হয়তো এক একভাবে সেটাকে পর্যবেক্ষণ করবেন, কিন্তু এমন তো তারা বলবে না যে আমি নির্বাচনের বাইরে আসছি। অতএব এটা যদি একটা মডেল হিসাবে ধরা হয় এবং সেটা কতদিন গেলে সংকটটা তৈরি হবে এটা বলা কিন্তু খুব কঠিন, কিন্তু একটা শূন্যতা নিঃসন্দেহে আছে, সেটা আওয়ামী লীগও বোধ করবেন বা যারা সরকার আছেন তারাও বোধ করবেন। এখন এই শূন্যতাটা কতখানি তার দলকে প্রভাবিত করবে, দলের আচরণকে প্রভাবিত করবে, কি তারা অতি উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন কিনা, অন্য কোনো ঝামেলা তৈরি হবে কিনা দলের মধ্যে, সেটা একেবারে তাদের ভেতরকার বিষয়। কিন্তু অন্য অর্থে যারা একটা বড় দল একেবারে এই প্রক্রিয়ার বাইরে রয়েছে দীর্ঘদিন পর্যন্ত, তারা যদি তাদের এজেন্ডাটা স্পষ্ট না করেন, ধোঁয়াশাটা কিন্তু সেই জায়গাতে তৈরি। আমি সরকারের দিক থেকে দেখছি না, সরকার কিন্তু খুব স্পষ্ট, সে বলে আমি সরকারে। আর এখন তার প্রতীকে নির্বাচন করে বিরোধী দল, যেটা আপনি শুরুতে বলছিলেন, সে তো বলবে ভালোই তো, আমি তো একটা বিরোধী দল তৈরি করেছি। এখন পণ্ডিত নেহেরু যখন বলতেন যে একটা বিরোধী দল বানাও, সেটা যদি দোষ না হয় তাহলে আমি একটা বিরোধী দল বানালে তোমার অসুবিধাটা কি? আমি উদাহরণের স্বার্থেও যদি বলি, তো অন্তত তারা কিছু কথা বলবে। তো প্রকৃত যে বিরোধী দল মাঠে, তাদের এজেন্ডা তো স্পষ্ট করতে হবে। আপনি যে কথাটি বললেন যে এই মুহূর্তে একটাই এজেন্ডা দেখা যাচ্ছে যে ওই নির্বাচনের এই হয়নি, আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না, আমার একজন দলের প্রধান ব্যক্তি জেলে আছেন, তার মুক্তির কি হবে, এর বাইরে তার কোনো এজেন্ডা দেখা যাচ্ছে না। এখন বাংলাদেশে ব্রেক্সিটের মতো বড় কিছু নাই, তাহলে হয়তো বলা যেত যে জাহিদ আপনি ব্রেক্সিটের পক্ষে, আমি ব্রেক্সিটের বিপক্ষে। রোহিঙ্গা নিয়ে বড় কোনো ইস্যু নাই যে আপনি এই প্রক্রিয়া করলে রোহিঙ্গা কালকে ফেরত পাঠানো যাবে, আর আমার সরকার তোমার প্রক্রিয়ায় কাজ হচ্ছে না, আসো আমার ফর্মুলায় তুমি কাজ করো, সেভাবেও কিন্তু হচ্ছে না। বিএনপি তার দীর্ঘ আন্দোলনের সময় কিন্তু অনেকবার এই আলোচনাগুলোতে বলা হয়েছে যে তাহলে আপনি ইস্যুভিত্তিক আন্দোলনে যান, আপনি শিক্ষা নিয়ে কথা বলেন, স্বাস্থ্য নিয়ে কথা বলেন, যোগাযোগ নিয়ে কথা বলেন, অসংখ্য এজেন্ডা আছে এটা নিয়ে কথা বলেন। একমাত্র বাজেট ঘোষণার পরে বাজেটের কিছু প্রতিক্রিয়া ছাড়া তাকে কিন্তু দেখা যায়নি। আবার আপনার প্রশ্নেই ফিরে আসি, তাকে তার এজেন্ডা স্পষ্ট করতে হবে। এখন যদি আপনি বদ্ধ করে দেন পুরো জায়গাটা যে আমি আগামী নির্বাচনে যাচ্ছি না, তাহলে আমার আর কি আলোচনার এখানে থাকতে পারে? আমি স্থানীয় সরকার অংশগ্রহণ করছি না। এখন অংশগ্রহণ যদি আপনি না করেন, আমি কতক্ষণ একটা রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করতে পারি?
আমাদের জীবনে তো আরো অনেক এজেন্ডা আছে, আমাদের জীবনে আরো অনেক ইস্যু আছে। এখন সেই ইস্যুগুলো প্রতিনিয়ত সামনে চলে আসে। আমি যে কথা বললাম যে আমি সংকট এখনো মনে করি না, শূন্য তো অবশ্যই আছে, সেটা আফজাল ভাই হয়তো আমার সঙ্গে একমত হবে যে একটা দল বিরোধী দলবিহীন বা বড় আকারের বিরোধী দলবিহীন যদি দীর্ঘ সময় কাটায়, স্বাভাবিকভাবে তার সাংগঠনিক সংকট দেখা দিতে পারে, সমস্যা দেখা দিতে পারে, অনেক ধরনের ঝামেলা তার হতে পারে, প্রত্যেকে হয়তো কিছু সুবিধা প্রাপ্তির চেষ্টা করতে পারে, সেগুলো দলের মধ্যে তাদের বিভিন্নভাবে তাকে নিরসন করতে হবে। আর খুবই তো স্বাভাবিক আপনার এর প্রভাবটা পড়ে অপর প্রতিষ্ঠানগুলোর উপরে, এবং অপর প্রতিষ্ঠানগুলো মনে করে যে সবকিছু বোধহয় একই গতিতে চলবে, একটা ইউনিলিনিয়ার গতিতে চলবে। সেটা কিন্তু অনেক সময় খারাপ পরিস্থিতি তৈরি করে। সেটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অন্য আমরা তো সবই বিভক্ত, আমাদের পেশাজীবী সংগঠনগুলো বিভক্ত, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শিকভাবে আমরা বিভক্ত, আমাদের আইনজীবী সংগঠনগুলো আদর্শিকভাবে বিভক্ত, আমাদের সরকারি কর্মকর্তাদের বিভিন্ন মুখে আমরা অংশগ্রহণ করতে দেখি, সরকারি চাকরি করেন যে ধরনের বক্তব্য দেবার কথা নয় রাজনৈতিক বক্তব্য, সেগুলো আমরা এখন স্বাভাবিক হিসাবে গ্রহণ করতে শুরু করেছি। এগুলো কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ না। এগুলো সাধারণত কেন্দ্রীয় শাসনে আমরা লক্ষ্য করতাম যে একই ধরনের দল সমাজতান্ত্রিক শাসন আছে, অতএব আপামর জনসাধারণ সবাই একই বাক্যে কথা বলবে। আমরা তো ওই কাঠামোয় বসবাস করি না, কিন্তু সেই ঘাটতিটা পূরণ করতে গেলে আবার রাজনীতিবিদকেই এগিয়ে আসতে হবে। সে যদি তার এজেন্ডা না দেয় এবং ঘুরে ফিরে ওই এখন সে বিরোধী দল আপনি বিএনপিকে বলবেন না অন্য কাউকে বলবেন, সেটা হয়তো প্রশ্ন থাকতে পারে। এবং যেটা মুশকিল যে এখনো পর্যন্ত, এটা তমির ভাইয়ের কাছেও আসবো, যে ভোট, বিশেষ করে জাতীয় নির্বাচন কি প্রক্রিয়ায় হবে সেই ইস্যু ছাড়া মানুষের যে আরো অনেক ইস্যু থাকে, প্রতিদিনের তার সামাজিক সমস্যা থাকে, শিক্ষা নিয়ে সমস্যা, ব্যাংক নিয়ে সমস্যা, সেগুলি কিন্তু রাজনীতির মাঠে কোনো অনুবাদ আমরা হতে আমি দেখছি না। ওই কথা বলছি, আপনি যদি দেখেন তৈমুর ভাইয়া তো আরো ভালো বলতে পারবেন যে আপনি গত নির্বাচনে আমার এই হয়েছে, আমি আগা নির্বাচনে অংশগ্রহণ করছি না, খালেদা জিয়ার ইস্যুতে কিছু কথা আপনি বলুন, এই তিনটার বাইরে বিএনপির আর কোনো বড় এজেন্ডা আছে কিনা? আবার আপনি যদি বিএনপি কেন কথা বলতে চান তাহলে তো বিএনপির এজেন্ডা দিতে হবে যে আমি এই এজেন্ডা আলাপ করতে চাই। যেমন নির্বাচনের অনেকদিন আগে থেকে বিএনপি বারবার বলছেন আমি কিছু একটা বলবো, বড় আকারের কিছু একটা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বহুবার প্রশ্ন করেছি, আপনার অনুষ্ঠানে, যে ভাই এটা কবে নাগাদ পাওয়া যাবে? আমি জনগণ হিসাবে আমি আপনার দলের হই বা না হই, সমর্থন করি বা না করি, আমার তো একটা জানারও একটা অধিকার আছে। আপনি তো একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তো আপনি কি করবেন সেটা বলেন। এখন আপনি যে কথাটি বললেন যে যদি, যেমন তৈমুর ভাই বললেন ব্যাংকের কথা উনি বললেন, তো তাহলে এজেন্ডা আকার আনেন আপনি, যে ব্যাংকের সেই আলোচনা আপনি করতে চান, কিংবা আরো যদি বড় কোনো বিষয় থাকে আপনি সেটা বলেন। আপনি যদি যোগাযোগ খাত নিয়ে আপনার কথা বলার থাকে আপনি সেটা বলেন, আর্থিক খাতের সংস্কার নিয়ে যদি কথা বলা থাকে সেটা আপনি বলেন। আর যদি না হয় তাহলে আমি ব্যক্তির এজেন্ডা তো বেশি দূর যেতে পারে না, ব্যক্তির এজেন্ডা কখনোই জাতীয় এজেন্ডায় পরিণত হয় না। আমি হয়তো সারাদিন এটা নিয়ে চিন্তা করতে পারি, সমৃদ্ধ হতে পারি, ভেন্টিলেশনে যেতে পারি যে না ঠিক আছে খুব খারাপ কাজ হচ্ছে এটা, কিন্তু আবার কিন্তু আমি খুব স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত এজেন্ডাতে চলে যাব। আমার কিসের সুবিধা হবে, আমার কিসের সুবিধা হবে না, আমি কিন্তু খুব স্বাভাবিকভাবে সেই এজেন্ডাতে চলে যাব। আমি সামষ্টিক এজেন্ডাতে তখনই বিরোধী দলের মত দিতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, যখন এজেন্ডাটা আমার কাছে স্পষ্ট হচ্ছে। তৈমুর আলম খন্দকার, এখানে আপনার কাছে একটু আসতে চাই যে মানে আমরা যেই শূন্যতাটার কথা বলছি, যেমন রাজনীতিতে এই মুহূর্তে আমরা যেটা বোধ করছি যে মানে বিএনপি একটা বড় দল হিসেবে তার অবস্থানটা মানুষের কাছে তুলে ধরা, অর্থাৎ নির্বাচন ছাড়া আর কোনো কিছু, বা নির্বাচনেও যে আপনাদের যে অবস্থান, যে নির্বাচন ঠিক মতো হয়নি, অনেক ধরনের সমস্যা ছিল, সেইটাও কিভাবে কোন ফোরামে উপস্থাপন করা হবে? কারণ নির্বাচন কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন মানুষের কাছে এটা মানে নতুন করে আবার তুলে ধরা যে 30শে ডিসেম্বরে এই ঘটনা ঘটেছিল, সেটা অনেক সময় চলে যাচ্ছে। ফলে এটা কোন ফোরামে আপনারা তুলবেন, পার্টি কিভাবে ভাবছে, আমরা একটা বিরতির পর আপনার ভাবনাটা জানতে চাই। আলম খন্দকার, জি, অনেক কিছুই আছে যেটা আমরা দেখছি যে রাজনীতিতে ইস্যু হিসেবে আছে, কিন্তু এটা কবে কোথায় কিভাবে প্রেস করবেন আপনারা সেটা আমরা বুঝতে পারছি না। জি, এখন বিষয়টা হলো যে একটু সম্মানিত আলোচকবৃন্দ কিছু কিছু কথা উত্থাপন করছে, সেই ব্যাপারে বলতে চাই, এবং আপনিও কথাটা বলছেন, আপনি কথা প্রসঙ্গে কথাটা আছে, যেমন রাজপথে বিএনপি নাই, এই কথাটা বিরোধী সরকারি দল খুব ঘটা করে বলে, কিন্তু আমি বলতে চাই যে জনগণের মনে কিন্তু বিএনপি আছে। জনগণের মনে যদি বিএনপি না থাকতো তো সরকারের এত মাথা ব্যথা থাকতো না বিএনপিকে নিয়ে। আপনি দেখেন যে বিএনপি যদি একটা কথা বলে, এটা সাথে সাথে আওয়ামী লীগের সরকারের মন্ত্রী বা সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সাথে সাথে এটা রিয়েক্ট করে বসে। বিএনপি যদি বলে যে এটা কাচের তৈরি, সাথে সাথে উইদাউট এনি ইনকোয়ারি এটা বলবে, আওয়ামী লীগের থেকে বলবে না এটা তো তামার তৈরি বা মাটির তৈরি। এখন প্রশ্নটা হলো যে এখানে দুইটা দায়িত্ব কিন্তু শেখ হাসিনা পালন করেন।
একটা তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসাবে তিনি কিন্তু ওথ বাউন্ড, উনি কিন্তু শপথ নিচ্ছেন যে তিনি সংবিধানকে তিনি রক্ষা করবেন, প্রোটেকশন দেবেন তিনি অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফ দি গভর্নমেন্ট। এবং আমাদের সংবিধানের 48-এর গধারা অনুযায়ী এই দেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হল প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিও কিছু করতে পারে না, যদি শাহাবুদ্দিন সাহেবের কথায় বলেন যে মিলাদ শরীফে প্রধানমন্ত্রী দিয়ে আবার মাজার জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির আর কোনো এখতিয়ার নেই, সব যা হইতে হইব এই প্রধানমন্ত্রীর মতো। সেই হিসেবে প্রধানমন্ত্রী তো এই যে বিরোধী দল হিসেবে বিএনপি অধিকারকে প্রতিষ্ঠা করার, বিএনপিকে কথা বলতে দেওয়া, বিএনপিকে রাজপথে তার পাশাপাশি তিনি যতটি মিটিং করেন সেই পাশাপাশি সেই মিটিং করার সুযোগ দেওয়ার, নিরাপত্তা দেওয়ার, তিনি সেটা করেন না। এই যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্বটা পালন করেন না। এখানে একটা কথা আব্দুল ভাই বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল 2004-এর 21শে আগস্ট। আমি এই ঘটনার নিন্দা জানাই, আমার দল এই ঘটনার নিন্দা জানাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা পাশাপাশি বসে সহাবস্থানে রাজনীতিটা করতে চাই, আমরা কোনো জঙ্গি দল না বা আন্ডারগ্রাউন্ড দল। এটা আমি নিন্দা জানাই, আমার দলও নিন্দা জানাইছে, এবং এই মুফতি হান্নানরা আমার দলেই গ্রেপ্তার করছে ক্ষমতা থাকা অবস্থায়। কিন্তু আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে তো আপনি ডেলি হত্যা করতেছেন, হাইকোর্টের তো জামিন হয়, তিনি হয়তো, আমরা তো জেল খাটছি, তখন যেদিনকে জামিনের কথা শুনলে আর অস্থির হয়ে যায় যে এই বেডিং বুডিং রেডি করো, বেরিয়ে যাব, দেখা গেল আরেকটা মামলায় রেডি। এই যে একটা অবিচার, দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যদি 50টা মামলা থাকে, 50টা মামলা তুমি সনি অ্যারেস্ট করো, ইট ইজ ইউর ডিউটি। আপনারা যদি সনি অ্যারেস্ট করতে চান করেন, উনি আইনি প্রক্রিয়া বেরোতে বলে পারবেন, না বললে নাই। কিন্তু একটা মামলা জামিন হলে আরেকটা মামলা এসে হাজির হবে, 2টা মামলা হাজির হবে, এটা তো আইনের ন্যায্য গতি না, নর্মাল গতি না। এটা হলো এটাকে অ্যাবনর্মাল বলি বা লেফট হ্যান্ড অফ দি ল বলতে হবে। আইনের বা হাতকে ব্যবহার করা, আজকে তাকে প্রতিদিন হত্যা করা হচ্ছে। একটা 74 বছরের নারী, তিনি একজন স্বনামধন্য অ্যাডভোকেট আব্দুল ভাই, তিনি বলুক যে আইনের যে বিধান, যে আপনি যদি সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হয়, ক্যাপিটাল পানিশমেন্টটা বলতে হলো আপনার যাবজ্জীবন অথবা ফাঁসি, সেই কেসে যদি হয়, সেখানে যদি উনি মহিলা হন, উনি যদি বয়স্ক হন, উনি যদি অসুস্থ হন, এই 3টা গ্রাউন্ডে তাকে কনসিডার করতে হবে। এই যে একজন 3বারের প্রধানমন্ত্রীর জামিনটা নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, এতে কি প্রমাণ হচ্ছে? এটা একটা ইনস্ট্যান্স হিসাবে দাঁড় হচ্ছে। এবং বিচার বিভাগ সম্পর্কে মানুষ কি মনে করে? মানুষ মনে করে যে প্রধানমন্ত্রী রাজি না হওয়া পর্যন্ত তার জামিন হবে না। যাই হোক, এখন আসি আপনার কথাটার মধ্যে, রাজনীতিটার যে ক্যারেক্টার, নেচার অ্যান্ড ক্যারেক্টার যদি আমরা বলি, তো আমাদের দেশের নেচার অ্যান্ড ক্যারেক্টারটা কি? আমাদের দেশের নেচার ক্যারেক্টার অ্যাজ পার কনস্টিটিউশন আর্টিকেল 8 অনুযায়ী, 8 অনুচ্ছেদ মোতাবেক আমাদের দেশটা হলো একটা গণতান্ত্রিক দেশ। 4টা মূল স্তম্ভের মধ্যে একটা মূল স্তম্ভ হলো গণতন্ত্র। এবং এই গণতন্ত্রের আমাদের যে রাষ্ট্রীয় কাঠামোটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং এই আমাদের সংবিধানও সেই কথাটা বলা আছে। কিন্তু সেই গণতন্ত্রের এক্সারসাইজটা কি বিএনপি করতে পারতেছে? আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনি প্রধানমন্ত্রী, আপনার এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান চ্যাপ্টার 3 26 থেকে 44 আর্টিকেল পর্যন্ত জনগণের যে অধিকার, রাজনীতি করার অধিকার, মনের ভাব প্রকাশ অধিকার, মিছিল মিটিং করার অধিকার, রাজপথে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, সংবাদপত্রের অধিকার, সেই অধিকারটা কি আপনি বাস্তবায়ন করতে দিচ্ছেন? এত তো সংবিধান তো আপনি সঠিকভাবে পালন করতেছেন। আচ্ছা, এই বিষয়টা আমি একটু আফজাল ভাইয়ের কাছেও জানতে চাই। আফজাল ভাই উত্তরটা দেই যে আপনি একটা কথা বলছেন, সেটা হলো যে এই এখন আমাদের এই জাতীয় নির্বাচনের প্রক্রিয়ার ব্যাপারে যে আপনাদের মতামত কি, আপনারা কি প্রক্রিয়া চান? এটা তো আমরা বারবারই বলতেছি, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলতেছি আপনাদের এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনারা কি প্রক্রিয়া করবেন? যেটার জন্য একসময় আন্দোলন করছিলেন, সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এই জন্যই কিন্তু হার অনার ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দিস মুভমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন। এখন তিনি ক্ষমতায় বসে এখন তিনি আর এটা রাখলেন না, এই তত্ত্বাবধায়ক সরকারটা রাখলেন না। এতে কি দাঁড়ালো? এই বিশৃঙ্খলা যেটা আছে, সে বিশৃঙ্খলা রয়ে গেছে। যার শক্তি আছে, যার হাতে ক্ষমতা আছে, যার কাছে পুলিশ আছে, যার নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষমতা আছে, নির্বাচন তার, এবং ভবিষ্যতে তাই হবে।
আফজাল ভাই, এই বিষয়ে একটু জানতে চাইবো যে বিএনপির পক্ষ থেকে আরো অনেক দিন যাবতই বলা হচ্ছে যে তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ, তাদের যে গণতান্ত্রিক চর্চা, মিছিল করা, মিটিং করা, সেগুলি যথাযথভাবে করতে পারছে না এবং সেটার মূল কারণ প্রশাসন বাধা দিচ্ছে, যেটা হয়তো রাজনৈতিক প্রভাবও আছে। এই ব্যাপারে আসলে মানে মানে যাতে বিএনপি বা সব রাজনৈতিক দল ঠিকঠাক মতো তাদের কর্মসূচি পালন করতে পারে, সেই ক্ষেত্রে কী ধরনের নির্দেশনা আছে এবং ভবিষ্যতে এই ব্যাপারে আপনাদের কি থাকবে? একটা বিরতির পর জানবো। ভাই, মানে বিএনপি তাদের দিক থেকে সবসময় বলে যে তারা মাঠে নামতে পারছে না, যদিও আমরা আশা করি যে একটা বড় রাজনৈতিক দল তারা মাঠে থাকবে। সেটা কি কারণে পারছে না? একটা লম্বা সময় পর্যন্ত তাদের বিরুদ্ধে জ্বালাও পোড়ার অভিযোগ ছিল, কিন্তু আবার একই সঙ্গে গত কয়েকটা বছর কিন্তু শান্তিপূর্ণই ছিল। ফলে পরিস্থিতি একটু উন্নতি হবে কিনা? শোনেন, একটা হলো যে আইনগত বিষয়, এবং সেই আইনগত বাধ্যবাধকতার কারণে বিএনপির অনেক নেতা কর্মীরা যারা সরাসরি অগ্নিসন্ত্রাসের সাথে সংশ্লিষ্ট ছিল, এবং এই সকল কারণে 231 মানুষকে হত্যা, কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করা, তারপরে মানুষকে ঝলসে দেওয়া, সামগ্রিক যে একটা মানে ধ্বংসযজ্ঞ বিএনপি করেছে তার কর্মী দিয়ে, এবং সেই কারণে তাদের একটা বিপুল সংখ্যক কর্মীরা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার একজন নজরে আছে এবং তারা মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে গেছে। আর যেটা হলো যে গণতান্ত্রিক অধিকারের কথা তো বলছেন তৈমুর ভাই যে বিএনপি অধিকারটা পাচ্ছেন না। আসলে আমি আলোচনাটা হয়তো শেষ মুহূর্তে সব আলোচনা করাও যাবে না, কিন্তু আমি যেটা মনে করি যে মানুষের বাঁচার অধিকারটা সবচেয়ে বড় অধিকার। আমার জীবন যখন সংহার হওয়ার মানে একটা সম্ভাবনা থাকে অপর একটা রাজনৈতিক দলের কাছ থেকে, তখন কিন্তু গণতান্ত্রিক যে স্বাভাবিক যে একটা চর্চা, সেই জায়গায় কিন্তু ব্যাহত হয়। যেমন তারা কিন্তু এই যে পুলিশ বাহিনী বলেন অথবা প্রশাসনের অন্যান্য অঙ্গ যেগুলো বলেন, প্রতিষ্ঠান বলেন, সেগুলো সম্পর্কে কথা বলছেন, এগুলো সম্পর্কে তাদের একটা মন্তব্য আছে, কিন্তু বাস্তবতা দেখেন যে প্রশাসনের কে কিভাবে মানে ওই যে 2001 সালের নির্বাচনের আগে যখন সেই লতিফুর রহমান তিনি বঙ্গভবন থেকে শপথ পড়ার পরপরই 13 জন সচিবকে সরিয়ে দেওয়া হলো এবং এক ধরনের একটা তুগলকি কাণ্ড ঘটানো হলো। এবারও কিন্তু বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ, আলাপ আলোচনা অথবা তাদের যে বিদেশে বসে তাদের যে নেতা যে ধরনের কথাবার্তা বলছেন, তারা মনে করছেন যে বাংলাদেশে তারা ক্ষমতায় এসে গেছেন এবং ক্ষমতায় এসে তারা একটা প্রতিহিংসার আশ্রয় নেবেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই যে পুলিশ প্রশাসন বলেন অথবা অন্যান্য প্রশাসন বলেন, তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার তৈরি করেছে, এবং সেই ভীতিকর অবস্থা বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা অস্বীকার করতে পারবে না মানে বিএনপির আজকে তৈমুর আলম ভাই সহ অন্যান্য যারা আছেন। তবে আমি যেটা মনে করি যে রাজনীতি তো মানুষকে নিয়ে, এবং মানুষের মনস্তত্ত্ব আওয়ামী লীগ নামক এই রাজনৈতিক দলটা আমরা বুঝি, এবং সেই কারণে বুঝি বলেই কিন্তু বিএনপি কিন্তু যখন বিরোধী দলে ছিল তখন তারা বলছে যে আমরা সংসদে যাব না, অথবা যারা যখন সরকারে ছিল তখন তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, অথবা দেশের যারা চিরশত্রু সেই সাম্প্রদায়িক অপশক্তিকে তারা ক্ষমতার অংশীদারিত্ব করেছে, অথবা এখন তারা যখন আবার এই সকল কর্মকাণ্ড করে এই পর্যায়ে আসছে, বাংলাদেশের চলমান যে রাজনৈতিক প্রক্রিয়া থেকে ছিটকে গেছে, তারপরে তারা যখন নির্বাচনী প্রক্রিয়া আসলো এবং তাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে নির্বাচনে তারা আশানুরূপ ফল পেল না, এবং তখন কিন্তু তারা আবার বলছে যে এই নির্বাচন প্রশাসন দিয়ে করা হয়েছে এবং নির্বাচনে এখন তারা স্থানীয় সরকারের নির্বাচনে যাব না, এই যাবো না, তারপরে অন্যান্য মানে নির্বাচন করতে দেবো না, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেবো না, এই যে না করতে করতে যে আপসহীন একটা মানে এক ধরনের বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে তারা যেভাবে একটা অভিহিত করার চেষ্টা করছে, সেইটি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে এই তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের নতুন একটা বিশাল ভোট বাংলাদেশ হয়েছে, তাদের কাছে খালেদা জিয়ার ওই যে তাদের যে এই যে না 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 এই যে চিৎকার, এটা কিভাবে তারা নিচ্ছে, আমি মনে করি এই জেনারেশন সেইভাবে কিন্তু তারা গ্রহণ করছে না। এখনকার জেনারেশন তারা কিন্তু চাচ্ছে, তাদের মনস্তত্ত্ব ভিন্ন, তারা কিন্তু চাচ্ছে দেশ উন্নতি হচ্ছে, দেশ অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের ভাবনা এখন ভিন্ন, দেশের মানুষ চায় যে আমি শান্তি থাকতে চাই, কে কি করলো কে কি করলো না এটা একটা মানে রাজনীতির ব্যাপার, আমরা আমাদের প্রত্যাহিক জীবনের সংকটগুলো যদি মোচন করা হয় তাহলে আমরা খুশি, কারণ মানুষ তার প্রত্যাহিক জীবনের সংকটগুলো বিএনপির কাছ থেকে বাধাগ্রস্ত হয়েছে অতীতে, কৃষক তার সার পায় না, শ্রমিক তার বিদ্যুৎ চাইতে গিয়ে মৃত্যুবরণ করেছে, এই ঘটনা তো বাংলাদেশে ঘটেছে, সুতরাং এই জায়গা থেকে মানুষের তো মনোজগতে একটা বিএনপি সম্পর্কে ভিন্ন ধারণা হয়েছে। আর যেটা হলো যে শূন্যতা যেটা বলেন যে বাংলাদেশের রাজনীতিতে এক
একটা শূন্যতা এই আলোচনা এখানে হয়েছে। তো শূন্যতা যদি কিছু হয়ে থাকে সেটা হলো যে পজিটিভ রাজনীতির একটা শূন্যতা নিশ্চয়ই আছে। আফজল ভাই, পজিটিভ রাজনীতির শূন্যতা এটা বিএনপি তৈরি করেছে, সাম্প্রদায়িক শক্তি তৈরি করেছে, তারা এদেশে নানা করেছে এবং তারা আফজল ভাই, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি, দিয়ে রাজনীতিটা করেছে এবং সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং মানুষের বিরোধী দলের মানে ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, তাদেরকে নিয়ে এই শূন্যতা পূরণ করা যাবে না। শূন্যতা পূরণ করতে হবে মানে মানুষের রাজনীতি দিয়ে, এবং সেই রাজনীতি করতে বিএনপি ব্যর্থ হয়েছে। যদি বিএনপি সাম্প্রদায়িক আফজল ভাই, আমি সময় দিতে পারতেছি না, আমি একটু শামীম রেজা স্যারের কাছে যাব অল্প সময়ের ভিতরে। স্যার, এই যে যেভাবেই আমরা দেখি না কেন একটা রাজনৈতিক চর্চার প্রয়োজন, সেইটার ক্ষেত্রে দুইটা দলকেই এগিয়ে আসতে হবে। সেইখানে আসলে মানে কেউ কিন্তু অস্বীকার করছে না। আপনি যদি দেখেন যে এরকম বিনা খরচে বিএনপি যে এক্সপোজারটা পায়, এটা পৃথিবীর অনেক দেশেই পাওয়া যায় না। প্রতিদিন দেখেন আওয়ামী লীগের বড় নেতারা বিএনপির নাম করেন না এমন কোনো দিন নেই। গণমাধ্যমে আসেন, আমরা যাকে পাই বিএনপির একজনকে আনি যিনি আসতে রাজি হন। সংবাদপত্রে দেখেন একটু সুযোগ পেলেই মোটামুটি কলামে পাশে দুই একটা পাওয়া যায়। এরকম নিখরচায় এত সুযোগ আপনি পাওয়ার পরেও আজকে একটা জিনিস ভাবতে হবে যে ৭০ দশক ৮০ দশকে আমরা এত মনোবেদনায় থেকেছি, এত হারিয়েছি, রাজনৈতিকভাবে এত ক্ষতির সম্মুখীন হয়েছি যে ৫ দশক পরে এসে এখন একটু ভালো খেতে চায়, একটু ভালো পড়তে চায়, এটা জীবনের নিরাপত্তা চায়। শুধু রাজনীতির জন্য রাজনীতির আলোচনা মানুষ কয় দশক করতে পারে, একটা সময় পরে কিন্তু মানুষের ফ্যাটিক চলে আসে, মানুষের ক্লান্তি চলে আসে। আপনি দেখুন কয়েক লক্ষ মানুষ শ্রমবাজারে ঢুকছে প্রতিনিয়ত। আমি কি আশা করতে পারি না যে প্রধান বিরোধী দলের একটা বক্তব্য থাকতে পারতো? আর্থিক খাত শৃঙ্খলা নিয়ে প্রচুর তারা রাজনৈতিক বক্তব্য দেন, তাদের প্রস্তাবটা কি আপনি এখানে বলেন? আপনি এই যে আফজল ভাইকে প্রত্যেক অনুষ্ঠানে আমি প্রায় দেখি যে একটা ইস্তেহার নিয়ে আসেন, আজকে এখন পর্যন্ত দেখলাম না যে পাশে পাশে বিএনপির একটা মুদ্রিত কোনো ইস্তেহার আনলেন, কি একটা বড় আকারের কিছু আনলেন যে এইটা আমার একটা বড় ধরনের প্রস্তাব রয়েছে। ওনারা নির্বাচনকালীন একটা সরকারের রূপরেখা দেবেন, সেটা নির্বাচনের ১-১.৫ মাস আগে মাত্র জানা গেল কয়েক লাইনে যে বিষয়টি এরকম। এখনো পর্যন্ত যদি বলা হয় যে ভাই আমি গবেষণার জন্য মুদ্রিত আকারে আপনার ওটা একটু পেতে চাই যে আপনি কি বলতে চেয়েছিলেন, এখানে আপনি এরকম তালিকা ধরে, বাংলাদেশে বৈষম্য আছে কেউ অস্বীকার করবে না, ধনিক শ্রেণী তৈরি হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে পৃথিবীর, যেটা আমাদের এখানে হবার কথা না। আর্থিক খাতের কথা আমরা বারবার বলছি, শ্রমবাজারের কথা বলছি, বিপুল পরিমাণে আমাদের দক্ষ যারা সার্টিফিকেটধারী, হয় তাকে দেশে আমাকে রাখতে হবে, শ্রমবাজার তৈরি করতে হবে, না হলে অন্য কোনো বিকল্প ব্যবস্থা তাকে করতে হবে। এরকম একটা সময়ে এসে যখন আপনি দাঁড়িয়ে আছেন, তখন রাজনীতির জন্য কিছু মানুষ রাজনীতিতে অবশ্যই কষ্ট পাচ্ছেন। বিএনপির যে বক্তব্যগুলো আমরা তো অস্বীকার করতে পারছি না, যে কারণেই তারা থাকুক না কেন, অনেকেই তারা কষ্টের মধ্যে আছেন। সেটা কি কারণে সেটা নিয়ে হয়তো আফজল ভাই একরকম বলবেন, তৈমুর ভাই এক রকম বলবেন, তার আইনের কথা বলবেন, প্রশাসনের কথা বলবেন, কিন্তু বাস্তবে তো তারা যথেষ্ট চাপের মধ্যে আছেন। এখন এই রাজনীতির পরে তারা যদি বলেন যে পরবর্তী নির্বাচনে আমাদের কোনো প্রকার অংশগ্রহণ নাই, সংসদে আমরা এই কয়জন নিয়ে যেতে পারবো না, আমাদের যা ঘটেছে সেই আলোচনা কি শ্রমবাজারের উত্তর দেবে, সেই আলোচনাকে রোহিঙ্গা সংকটের উত্তর দেবে, সেই আলোচনাকে আর্থিক সংকটের উত্তর দেবে, সেই আলোচনাকে এই বৈষম্য কমিয়ে আনার এই উত্তরগুলো দেবে? আপনি যদি বলেন যে যোগাযোগ খাতে মেগা প্রকল্প নিয়েছেন, প্রাক্কলিত ব্যয় কেন ২ গুণ হয়ে যাচ্ছে, প্রশ্ন আমিও করছি, আরেকজনও করছে, সে প্রশ্ন আমি করা আর তৈমুর ভাই করা কিন্তু একরকম না, প্রশ্নটা তাদেরকে করতে হবে। এখন কোন ফোরামে করবেন, কিভাবে করবেন, সেই সময় চলে। মনে রাখতে হবে আমার বয়স ৫ দশক, আমি এখন আর সেই ৭০ দশক ৮০ দশকের ওই গ্লানিকর অবস্থায়, ওই কষ্টের অবস্থায়, ওই দুঃখজনক অবস্থার মধ্যে আর আমি ফিরে যেতে পারি না, এবং সেই অবস্থা কেউ প্রত্যাশা করে না। সেই ক্ষেত্রে দেখতে হবে যে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপি কি কাজ করছে। একদম ৩০ সেকেন্ডে তৈমুর ভাই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে সবগুলি সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি, কিন্তু কিভাবে এগিয়ে যাবে সেটার, এটা এগিয়ে যাওয়ার বিষয়ে সংক্ষেপে কথা শেষ করি যে এই সরকার তো এখন লেফট হ্যান্ড অফ দ্য লকে ব্যবহার করে বিএনপিকে হয়রানি করতেছে। আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সাক্ষী, আমি এখান থেকে টকশো করে কিন্তু এরেস্ট হয়েছি, এটা আপনারা সাক্ষী। একটা মানুষের যদি নিরাপত্তা না থাকে, একটা মানুষকে যদি ভয়ভীতির উপরে রাখা হয়, রাষ্ট্রের দায়িত্ব কিন্তু জনগণকে নিরাপত্তা দেওয়া, নির্ভয়ে রাজনীতি করবার মতো একটা পরিবেশ আপনারা চান যেখানে আসলে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখা সম্ভব হবে। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।